শিলাদি নমস্কার। নমস্কার ভাই অভিক, বলছি যে কোথা থেকে আরম্ভ করবে এতগুলো কোথা থেকে না, আপনি শান্তিনিকেতনে আসা থেকে শুরু করুন। হ্যাঁ, শান্তিনিকেতনে আসার আগে তো আমি শিক্ষকতা করেছি অনেকদিন, বিভিন্ন জায়গায়, গ্রামাঞ্চলে, শহরে, বেহাল অঞ্চলে। তা ওখানে যেটা দুটো কথা, সেটা হলো যে আমি যখন প্রথম চাকরিতে জয়েন করলাম তখন ওই লালা রাজপথ বলে খিদিরপুরে একটা স্কুলে হিন্দি মিডিয়ামে ঢুকেছিলাম অপ্রত্যাশিতভাবে। কেননা ওখানে একজন এনসিসি অফিসার চাইছিল, চীন আক্রমণের আগে চাইছিল, আর ওদের যে অফিসার তিনি তখন আসছিলেন না। সেখানে আমার সাথে দেখা হলো আমার বেথুন কলেজের শিক্ষিকা, যার বর্তমানে ট্রেনিং পিরিয়ডে আমি তার ইউনিট চালাতাম, বিশেষ ক্যাপ্টেন শিলা দত্ত। তিনি তো আমাকে দেখেই সেক্রেটারিকে বললেন, আপনি একে নিলে ভালো, আমি এত বছর পর ওকে দেখতে পেয়েছি, তাহলে আমি নিয়ে যাব বিভিন্ন জায়গায়। বলে না না, আমার দুটো স্কুলের এনসিসি উনি চালাবেন, এবং উনি অনার করতে লক্ষণ শেঠ। সেইখানে থাকাকালীন একটা ভুল বলবো না, জীবনের বাঁকে পেয়েছি অনেক কিছুই, তখন মনে হয়েছিল হয়তো ভুল। তখন আমি চীন আক্রমণের পরিপ্রেক্ষিতে ওই সময় আমি কমিশনের জন্য সিলেক্টেড হয়েছিলাম। রাইটার্স বিল্ডিংয়ে আমার নাম চলে গেছিল এবং আমাকে কমিশন ফাইনালের জন্য ডেকেছিল, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক চাইলেন না। কেননা আমি তখন একটা স্কুলে হেডমিস্ট্রেস বিহাল অঞ্চলে করছিলাম। ভালোই হয়েছে, কেননা আমাকে শিক্ষকতার লাইনে এনে আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে। ওই একটা আমার দুঃখ ছিল। আর প্রাপ্তি ছিল কি, আমি ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে পড়তাম, 13 বছর বয়স থেকে এনসিসি করতাম। সেখানে আমি জুনিয়র ডিভিশনে সবচেয়ে বড় যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কে আমি পরিচালনা করেছি, ক্যাম্প পরিচালনা করেছি। তখন আমার বয়স 13 থেকে 16 বছরের আগে, ক্লাস 10-এর আগে করেছি। সেগুলো অনেক স্মৃতি আছে। তারপরে যেটা হলো, বেথুন কলেজে এলাম। এসে আমি তখন বেথুন কলেজে এনসিতে জয়েন করলাম। স্কটিশে পড়লেও আমি বেথুন কলেজে, স্কটিশে যেহেতু ইউনিট ছিল না, বেথুন থেকে করতাম। এবং সেইখানে আমি সবচেয়ে হচ্ছে, আমি দিল্লির আরডি প্যারেডে যেতে পারিনি বলে আমার একটা দুঃখ ছিল, কিন্তু 26শে জানুয়ারি আমি একটা রিপাবলিক ডেতে এখানে লিড করেছিলাম। এটা আমার বড় আনন্দের কথা আর কি। লিড করেছিলাম তখন হবে 61 সাল, পদ্মজা নাইডু উনি সেইটাতে নিয়েছিলেন রেড রোডে। এই একটা ভালো। আর ওখানে থাকা অবস্থায় দুঃখ এবং বিষাক্ত হলো, আমি একটা অল ইন্ডিয়া ক্যাম্পে চান্স পেয়েছিলাম। যাদবপুর ইয়ারিংসের থেকে মেয়েদের গ্লাইডিংয়ের জন্য, গ্লাইডার ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করা হচ্ছিল, এবং সেই রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি শিলংয়ে অল ইন্ডিয়া ক্যাম্পে গিয়েছিলাম। ফিরে এলাম ভালো মতোই, গ্লাইডার ট্রেনার হিসাবে হয়তো সুযোগ পাবো, হয়তো অনেক যোগ্যতা থাকতে হয়তো পাবো। কিন্তু এয়ার মার্শাল সুব্রত মুখার্জি মারা গেলেন, সেই বর্ষে জল ঢেলে দেওয়া হলো। এই পর্যন্ত গেল আমার স্কুল জীবনে। এরপরে স্কটিশ হ্যানা টানা সমস্ত ইউনিভার্সিটি হয়ে টয়ে শেষ পেশ আমার বিভিন্ন জায়গায় চাকরি করার সূত্রে শেষ পর্যন্ত এসে পৌঁছালাম। তোর এসে ভিড়ল এই শান্তিনিকেতনে। প্রথম চেষ্টাতে হলো অ্যাসিস্ট্যান্ট লেকচারার, সেটা আবার কী কারণে যেন পোস্টপন হয়ে গেল। তারপরেটা হলো হস্টেল সুপার। আমার স্বামী তো চিরদিনের স্বপ্ন শান্তিনিকেতনে থাকা, শান্তিনিকেতনের ছেলে মেয়েকে মানুষ করা। ও বললো কুছ পড়ো না, তুই সুপারের এতেই যোগ দাও। তা বলে ছি, মেয়েদের ঠেঙানো, মেয়েদের দেখা, এটা কোনো কাজ হলো? এত বছর হেডমিস্ট্রেসের চাকরি করে। তারপরে আমি আবার ঈশ্বর সুযোগ দিল, আমি আবার ইন্টারভিউ দিলাম এবং 300 বছর ফার্স্টই হয়েছিলাম। আমাকে কেউ চিনত না। রাস্তা দিয়ে নেমে যাচ্ছে যখন, তখন সবাই একবার করে আমার ইন্টারভিউ নজন কৌশিকদার শুদ্ধ মুখের দিকে তাকাচ্ছেন, সবাই তাকাচ্ছে, বুঝতে পারছেন। কিন্তু আমার মন বললো আমারটা হয়ে গেছে। তখন এক হরিদা বলে একজন ছিলেন, ও দিদি আপনার হয়ে গেছে, আপনার হয়ে গেছে। সেই জলগুলো শিক্ষাসত্ত্বে আমি খুব পেয়েছি। প্রথম দিন যখন ক্লাসে নিয়ে গেলেন সুশীল মণ্ডলদা, আমি তো প্রস্তুত, যেসব টেবিল চেয়ারের পাশে অভ্যাস, ক্লাস 10-এ পড়ানো আমি, আর আমাকে নিয়ে গেছে 5-এ। কী করবো, গল্প করবো। ওমা, হঠাৎ দেখি একটা বাচ্চাগুলো এসে আমার শাড়ির তলায় যে চোখ
কথাগুলো লিখেছে, সেগুলো পুটপুট পুটপুট করে সব বাজছে। আমি তারপরে আপ্লুত হয়ে গেলাম, এত ভালোবাসা। আবার বকুলতলায় বসে আছি বাসের জন্য, একটা ছাত্র এসে বলছে, দিদি বলুন তো এটা কি ফুল? আমি তো এত সুন্দর ফুল সাদার উপরে চারিদিক ছড়ানো, আমি না এগুলো পরে কানে পড়লে খুব ভালো হয়, দোকানে দুটো পরতে পারতাম। বলছে জানেন কি ফুল? বলে কি? এগুলো হলো ওই যে চালতা ফুল। সর্বনাশ, আমার তো শহর থেকে এসেছি, ধান গাছের তক্তার ব্যাপার, চালতা ফুলের কথা তার এরকম। তারপর ধীরে ধীরে ছেলেমেয়েদের প্রচুর ভালোবাসা, শিক্ষা সত্য ছেলেমেয়েরা আমাকে যা ভালোবাসা দিয়েছে তার কোনো তুলনা নেই। ওদের সহজ সরল মন তো, ওরা উজাড় করে ভালোবাসতে জানে। কিন্তু আমি বাধ্য হয়ে চলে আসলাম এখানে। তার কারণ হলো, ইতিমধ্যে আমাকে ইন্টারভিউতেই বলেছিলেন যে আপনাকে এনসিসি, সুরেন কর্মদার ছিলেন তখন ডক্টর, এনসিটা দেখতে হবে। এনসিসি ওই একটা কর্নারে থেকে সারাদিনের অ্যাক্টিভিটিস এবং পুরো ইউনিভার্সিটির সাথে যুক্ত থাকবে, আমি এটা কোথায় পেরে উঠছিলাম না। তা আমি বললাম যে আমার বাচ্চাটা একটু বড় হোক, তখন আমি ভেবে দেখব। তখন আমার ছোটো ছেলে সৌরভ যখন বছর 3-4 হলো, তখন হিমায় সদন বসু উনি যখন ছিলেন, আমি এখানে এলাম। উনি আমাকে একটু উপকারান্তরে কয়েকজনের মাধ্যমে ভৎসনা করেছিলেন যে আপনি কেন নতুন করে আবার কপি দিতে গেলেন। আমি নিয়মকানুন জানি না, আপনার তো এমনি সাদা কাগজে ট্রান্সফারের জন্য চাওয়া উচিত ছিল। কী উচিত ছিল জানি না, সবাই যে নিয়মে করেছে আমি করেছি এবং আমারটা হয়েছে। তারপর থেকে আমি এনসির দায়িত্ব আছি। এটা ছিল, আমার সাথে ছিলেন কিরণদা, শ্রদ্ধেয় কিরণদা, তিনিই তো পথিকৃৎ। তারপরে পরে আমি মেয়েদের প্রথম সিনিয়র ডিভিশন, গার্লস ডিভিশনের একটা ইউনিট খুলি। তখন অম্লান দত্ত বলেছিলেন আপনি করুন, আপনি বাচ্চা নিয়ে সব ক্যাম্পে যেতে পারবেন, সব সুবিধা পাবেন। তা আমি জয়েন করলাম। তারপর পরে পঙ্কজ এলেন, পঙ্কজ দত্ত, তার উপরে সাগরিকা অনেক পরে। এরা এসে আমাদের একটা দল তৈরি হলো, শ্যামলেন্দু, নিয়াজ খান, তার সাথে সত্য হাজরা, ও যে পিওর না কি আমি জানলাম, সর্বঘটে খাটালি কলার মতো। আমাদের এত সুন্দর একটা দল হলো যে নানা রকম অ্যাক্টিভিটিস হতে লাগলো। নিমাইবাবু তখন ছিলেন, খুব সাহায্য করেছিলেন। হ্যাঁ, ব্যক্তিগতভাবে গিয়ে বললেন নিমাইদা আমাদের একটা ব্যান্ড হলে ভালো হতো। তা বললো ঠিক আছে, কত টাকা লাগবে আমি স্যাংশন করে দিচ্ছি ব্যান্ডে। আজকে যে দেখি সমৃদ্ধ, তো ভালো লাগে সেদিনের। তারপরে প্যারাসেলিং হবে, নিমাইদা আসবেন। নিমাইদা দেখি পায়ে হেঁটে চলে এসছেন ওখানে, প্যারাসেলিং, ছেলেদের প্যারাসেলিং হচ্ছে, উৎসাহ দেওয়ার জন্য, মেয়েদের প্যারাসেলিং দেওয়ার জন্য। তারপরে সাইকেল ট্যুর হতো, সাইকেল ট্যুরে ছোটো ছোটো 7-8 থেকে ছেলে মেয়েদের নেওয়া হতো, বড়রাও থাকতো, মেয়েরা থাকতো। কত জায়গায় গেছি। প্রথমে গেলাম রামপুরহাট, তারপরে ওখানে থাকলাম সাইকেলে। তারপরে গেলাম কাশিমবাজার নবদ্বীপে, ওখানে থাকা হলো। তারপরে গেলাম বাঁকুড়া শুশুনিয়া পাহাড়, শুশুনিয়া পাহাড়ে সে দেবনাগ এগুলো লিপিগুলো পড়লাম সব কিছু। এই দলে ছেলে তখন ছোট ছিল, কিন্তু কোথায় 6-6 পড়তো, এক্সপার্ট হয়ে গেল। আমার এমন একটা বিশ্বাস হলো, ও তো ক্যাডেট না, একটা গোলাপি জামা পরে যাচ্ছে, কিন্তু আমার মায়ের মন এবং অভিজ্ঞতা বলেছিল ও সব কিছু প্রতিবন্ধকতাকে কাটিয়ে ঠিক যেতে পারবে। কেন? এই ট্রেনিংটার জন্য। আমার ছেলে বলে না, ওর যোগ্যতা তো নিশ্চয়ই কিছুটা, কিন্তু এই ট্রেনিংটা এমন ছিল যে অযোগ্যকে যোগ্য করত। একটা তুচ্ছ ঘটনা বলি, বাঁকুড়া তো উঁচু নিচু রাস্তা যাচ্ছি, একটা মেয়ে বিদ্যাভবনে ভর্তি হচ্ছে, সাদা মাটা, অতি সাদা মাটা, কিন্তু নিশ্চয়ই পড়াশোনায় সিনসিয়ার ছিল, মানতেই হবে। তো ও কদিন হলো সাইকেল টাইকেল কিনে মাসখানে, এখান থেকেও সাইকেল ছাড়া চলবে না, অভ্যেস করেছে। সে এসে বললো আমি এনসিসি পড়ব। বেশ, তারপরে তুই সাইকেল ট্যুরে যাবো? হ্যাঁ আমি যাবো। যতবার যাচ্ছে সে সবচাইতে পিছনে, পাচ্ছে না। আর আমাদের সাথে সাথে যারা গাইড থাকে ছেলেরাই, তারা ওই স্কুটারে করে তাকে একবার প্রথমে দিয়ে আসছে, আবার পিছিয়ে যাচ্ছে, আবার দিচ্ছে, এমনি করতে করতে একটা কোথায় যেন হল্ট হলো। তখন আমি বললাম শোনো, খুব সুন্দর চালিয়েছ, আমার একটা কথা রাখতে হবে। বলে কি? বলুন। তোমাকে এরপর থেকে তুমি ফার্স্ট যাবে এবং তোমার কাঁধে ফ্ল্যাগটা থাকবে।
এনসিসি ফ্ল্যাগটা তুমি নিয়ে যাবে। আমি পারবো, পারবে, এতটা পেরেছো, খালি বলবো আমি পারবো, আমি পারবো, আমি পারবো, এই কথাটা বলবে। তা বিশ্বাস করবে না, শুশুনিয়া পৌঁছানো পর্যন্ত ওই মেয়েটি মুখ লাল হয়ে গেছে, অতি সাধারণ চেহারা, কিন্তু সে নিয়ে গেল। এই যে তার মনের মধ্যে এখন একটা বিশ্বাস এলো, ওইটা আমার প্রাপ্তি, ওইটা আমার প্রাপ্তি, এবং ওর জীবনেও আত্মবিশ্বাস, অন্য কিছু না। তা আমাদের একটা ছেলে ছিল সেমনি শিক্ষা সত্ত্বে, তা আমি ওকে নিয়ে যাবো বলছিলাম, চল, বাবা মা ছাড়ছে না, মামাকে এসে দেখা করতে বল। তা বললাম ছেড়ে দিন, আমি তো আছি। সবাই কিন্তু খুব ভরসা করতো আমাকে, সব মায়েরাই করতো। তারপরে ও এসে বললো আচ্ছা। তা ফিরে এসে যখন তার অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, তখন বলছে যখন যাচ্ছিলাম বাড়িতে সব বলে পড়ে যাবি, মরে যাবি, যাস না, খবরদার। এই তো আমি দিব্যি এসছি, দিব্যি করে এসছি। তখন আমার শুনে এত ভালো লাগলো, বাচ্চা একটা সেমনের ছেলে তার অভিজ্ঞতা বলতে গিয়ে বলছে পড়ে যাবি, মরে যাবি, যাস না, কত রকম বলেছিল। তা আবার একটু এই মনে হয় যে ছেলে মেয়ে তো সকলে সব পারে, কে একটু দেরিতে পারে, কে একটু আগে পারে। ক্লাসে যেমন পড়াতে গিয়ে আমি বলতাম, এখনো বলি, সেদিন একটা ছেলের সাথে দেখা হয়েছিল, সে রানী খেতে টিচার, বলে আপনার কথা সেদিনও হচ্ছিল। আমার হিরে 60 বছর বয়সে আমার কথা মনে করছিস? তা বললো, আমি বললাম মেধা কার কি ভাববে না, তুমি কোন প্রফেসরের ছেলে কি নাম আমি জানি না, সকলে ভালোবেসে পড়ে। একদিন সে নিজের চেষ্টাতেই দাঁড়াবে, কিন্তু ভালোবেসে পড়ে, তাকে তুচ্ছ বলে সরিয়ে দিল। তো ও তো পারে না। আর ও হলো আমাদের ভাইস চ্যান্সেলরের ছেলে, এই করো না। সুতরাং ওইটা আমি দেখেছি, ভালোবেসে পড়ানোটা খুব দরকার। কার মধ্যে কী আছে কে কী বলতে পারে বলো? যেটুকু আমাদের কাজ শুধু একটু উস্কে দেওয়া, একটু এগিয়ে দেওয়া, এর বেশি তো আমাদের হাতে নেই কিছু। তা সেইটুকুটা আমি অর্থ দিচ্ছি, মন দিয়ে পড়াচ্ছি, বিশ্বভারতীতে এসেছি, সেইটুকু কাজ করবো না, তা তো ফাঁকি দেওয়া হয়। আর ছাত্রছাত্রীরা পরে যখন এখনো দেখা করে, ওই ছেলেটাকে বলেছে, বাবা একটা কথা বলি, কোনো কাজ তোমার পছন্দের না হতে পারে, তোমার কোনো কাজ তোমার পছন্দের না হতে পারে, যতদিন আছো তুমি কিন্তু মন দিয়ে করবে, তুচ্ছ গানে করবে না। যখন চলে যাবে আলাদা কথা, দেখবে তোমার কথাটা মনে রাখবে। তুমি কি পাচ্ছ সেটা ভেবো না, তুমি কি করছো, কতটা করছো, সেটা তোমার মনের বিবেক বলছে এটা করো, সেইটুকু করো। হয়তো তোমার মতো চাকরি হলো না, তুমি চলে যাও, কিন্তু চলে যাওয়ার পরে ওখানকার লোকে তোমার কথা মনে রাখবে, তাদের ফাঁকি দিও না। এইটা আমার বড় পেয়েছি। যখন যেটা ভালোবেসে করা, ভালোবেসে করো, তার মধ্যে ফাঁকি রেখো না। এই ভালোবাসা নিয়ে থাকুন শিলাদি। হ্যাঁ, এখনো আছে। এই তো পুরনো ছেলে মেয়েরা ফোন করে, শিলাদি আপনার কথা শুনলাম একজনের মুখে, তাই ফোন করছি, কি ভালো লাগে। সৈকতের, আমার বড় ছেলে সৈকতের চাইতেও বড়, সে ফোন একদিন এসেছে, আবার আমার জন্য একটা যেন একটা ওষুধ নয়, মিল্ক প্রোডাক্ট একটা নিয়ে এসছে, আমার শরীর ভালো না, খোঁজ নেয়। এবার যেখানে সেখানে দেখা, এর থেকে বড় পাওয়ার কি? আবার কি, আবার শিক্ষা সত্ত্বে রিউনিয়নে গেলাম, গিয়ে কথা বললাম, আচ্ছা তোমাদের মা, জেঠিমা, বাবাকে ওখানে পড়েনি, বাড়িতে গিয়ে বললো শিলাদি খোঁজ করেছে। তারপর দিন সব দেখা করতে এসছে, বলিস নি কেন, আমার জানিস, বললি না কেন আমার নাম? নাম মনে মনে ভাবলো, নাম বললে কি মনে থাকতো, কিন্তু সব এসে দেখা করেছে। কি দুষ্টু দুষ্টু সব ছেলে জানো, ওস্তাদ একেবারে। কিন্তু জীবনে ওস্তাদ না হলে তো ঘা খেতে হবে। সব ভালোবাসা আমি পেয়েছি, ছাত্রছাত্রীদের মধ্যে ভালোবাসা আমি পেয়েছি, এটাই আবার কি হবে। সেই তো।